এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা। প্রত্যেকটা মেয়ের একসময় উনি ক্রাশ এখন পর্যন্ত আছে, মানে খুশি হয়ে এত এত আদর করেছিল, ওটা আমার কাছে আসলে। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। আমার সাথে কথা বলেছিল, আমাকে হাক করেছিল, তো এই জিনিসটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া। ও মাই গড, সালমান শাহর আসলে গান প্রত্যেকটা মানুষের হৃদয় স্পর্শ করেছে, কারণ ওনার অভিনয়, ওনার লিপসিং, ওনার স্টাইল, প্রত্যেকটা মেয়ের একসময় উনি ক্রাশ এখন পর্যন্ত আছে। সালমান শাহর গান আমি তার আগে একটা স্টোরি বলি। এটা 2023-এ মেবি শাবনুর আপু বাংলাদেশে এসেছিল, তো ওখানে অলকমটি ক্লাবে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল। ওইখানে আমি মানে ডিনার প্রোগ্রাম আর কি, তখন উনি অস্ট্রেলিয়া থেকে আসার পরে আমাকে একটা ভাইয়া নক করেছিল, আমি চলে আসলাম, ডিনারে অংশগ্রহণ করলাম। তখন শাবনুর আপুর পছন্দের দুইটা গান ছিল, একটা তুমি আমার মনের মানুষ, আর আরেকটা তুমি আমার এমনই একজন। এই দুইটা গান আমি যখন আপুকে গিয়ে শোনালাম, আপু আমাকে মানে খুশি হয়ে এত এত আদর করেছিল, ওটা আমার কাছে আসলে খুবই খুবই ভালো লেগেছিল যে শাবনুর আপু এত ভালো মনের মানুষ একজন। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের লিজেন্ড কনক চাপা ম্যাম, উনি মানে এত ভালো গান করেন। ওনার সঙ্গেও আমার একটা শো করার সৌভাগ্য হয়েছিল গাজীপুরে। ভীষণ ভালো মনের মানুষ, ভীষণ সুন্দর করে মানুষের সাথে কথা বলে। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। প্রাণের প্রদীপ হয়ে তুমি, প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন। কোন মোহরে শোধ হবে গো, কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ, এত বড় ঋণ। ভালোবাসার কোলে তোমার ভরাবো চরণ, ভরাবো চরণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। না, এটা কখনো মানে ভাবিনি, এটা আসলে ভাবনা চিন্তার বাইরে। ব্যক্তি জীবন রিয়া খুবই অগোছালো, কারণ আর গান ছাড়া কী করি, আমি স্টাডি করছি মিউজিক নিয়ে শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে। এবার আমি মিউজিক বিভাগে আমি অ্যাডমিশন হয়েছি এবং আমি স্টাডি শুরু করেছি। হ্যাঁ, স্টেজ শোগুলো করা হয়, বিভিন্ন কর্পোরেট শো আছে, বিভিন্ন গার্মেন্টস সেক্টরে পিকনিক যে প্রোগ্রাম ওগুলি করা হয়, এবং দেশের বাইরে বেশি করা হয়। দেশের বাইরের শোগুলো আমার বেশ কিছুদিন আগে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ডে সৌদি গভর্নমেন্টের একটা শো হলো, আপনারা জানেন কি না। সেখানে বাংলাদেশের খুবই সুনামধন্য এবং বাংলাদেশের লিজেন্ড, আমার খুবই সৌভাগ্য হয়েছে
স্টেজ পারফরমেন্স করার সুযোগ হয়েছে একই মঞ্চে আমাদের শ্রদ্ধেয় গুরু জেমসের সঙ্গে এবং হচ্ছে ইমরান ভাই, কণা আপু এবং সেই মঞ্চে আমাদের ইন্ডিয়ান যারা আর্টিস্ট ছিল, নবীন ছিল, আবার শ্রেয়া ঘোষাল ম্যাম ছিল, আরমান মল্লিক উনি ছিল। তো আমার খুবই সৌভাগ্য। এইটা হচ্ছে আমি যখন ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম করেছিলাম, আমাদের কাজী নজরুল ইসলামের একটা জন্মদিন বার্ষিকের একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে হচ্ছে উদিত নারায়ণ স্যার ছিল এবং শ্রেয়া ঘোষাল মেন ছিল, নচিকাতা দা ছিল। তার মধ্যে আমি যখন হচ্ছে ওই প্রোগ্রামে গেলাম, শ্রেয়া ঘোষাল ম্যাম যখন উঠতেছিল তখন তো অনেক রকমের আমাদের হতেছে বাউন্সার থাকে, কেউ কারোর সাথে দেখা করা যায় না। তো উনি যখন উঠতেছিল, তো আমি তো ওনার পার্সোনালি খুবই ভক্ত, তখন ওনার সাথে আমি কথা বলার সুযোগ হয়েছিল। আমি ওনাকে যখন হচ্ছে সালাম দিলাম, ওনার সাথে যখন আমি জিজ্ঞেস করলাম আমি আপনার খুবই বড় একজন ভক্ত, উনি মুচকি এসে বলল যে তোমার সাথে আমি একটু পরে কথা বলতেছিলাম। তারপর উনি স্টেজ থেকে এসে আমার সাথে কথা বলেছিল, আমাকে হাগ করেছিল। তো এই জিনিসটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া, যে শ্রেয়া ঘোষাল ম্যামের মতো একটা মানুষ খুবই সুন্দর করে মানুষের সাথে কথা বলে, কোনো অহংকার নাই তার মধ্যে। উনি আমাকে স্টেজ থেকে নেমে আমাকে হাগ করেছিল। এটা আমার কাছে অনেক অনেক মানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম, যে অনেক ভালো লেগেছিল, ভালো লাগা থেকে ইমোশনাল হয়ে গেছিলাম। না, তখন অত বেশি কথা বলার সুযোগ হয় নাই, কারণ ওইখানে স্টেজ থেকে নামার পরে সচরাচর সবাই ভিড় করে সেলফি তোলার জন্য। কথা বলার সুযোগ হয় নাই, জাস্ট হাগ করেছিল। আর আমি ওনার আগে আমি লালন গিয়েছিলাম, তো উনি জাস্ট এতটুকুই, এর বেশি আর বেশি কথা হয় নাই। বাট হাগ করাটাই আমার জীবনে অনেক বড় পাওয়া ছিল।